বলবো? আমি একটু লাইভে এলাম। আমি বিগত বহুদিন যাবৎ কোনো বিষয়ে এরকম কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র করতে পছন্দ করি না, আজও করিনি। আমি ইনফ্যাক্ট লাইফটাতে ঢুকেছি তারও কিছু কারণ আছে। আজকের এই লাইভটা করার পেছনে একটা বড় বিষয় আমার মনে হয় আমার জানানো উচিত সকলকে। আমি আজ অবধি কখনো কাউকে নিয়ে কোনোভাবে কোনো পার্সোনাল অ্যাটাক মোড কাজ করিনি, না কখনো করব। আমার মনে হয় কোথাও কোনোভাবে যেচে পড়ে পেছনে লাগাটা আমার সাথে বিগত বহুদিন যাবৎ হচ্ছে। কারণ এর আগেও আমি দেখেছি বহু জায়গায় বহু ক্ষেত্রে যে আমি একটা পোস্ট করলাম, একটা নর্মাল পোস্ট করছি, সেটার একটা বিভিন্ন মানে খুঁজে খুঁজে বার করে একটা কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন তৈরি করা। আমি একটা সুন্দর পোস্ট আজকে করেছি, আমার কি বিষয়ে কথা বলছি তাহলে একটু বুঝে যাবে। আমি আজকে খুব সুন্দর একটা পোস্ট করেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে, গৌরব তপাদার, যাকে সকলে চেনে গৌরব নামে। পোস্টটা আমি একবার জোরে পড়ি, তাহলে আশা রাখি সকলের কাছে একটু ক্লিয়ার হবে। তো কিছু পুরনো ছবিও প্রেমের পুরনো অনুভূতিগুলোকে আরো সতেজ করে। প্রেম করতে কার না ভালো লাগে, কিন্তু এই মানুষটা আমার জীবনকেই শুধু ইন্সপায়ার করেছে তা নয়, বহু মানুষের মন ভালো করার সময় ও কণ্ঠ দিয়ে পাশে থেকেছে। এবার বক্তব্য হলো, আমি এই কথাগুলো কেন বলছি। একা আমারই ভালোবাসার মানুষ আছে, আর কারণ নেই তা তো নয়। আচ্ছা, একটা প্রশ্ন আমার সকলের কাছে, এরম মানুষ যদি তোমাদের জীবনে লাইফ পার্টনার হতো, যে নিজেকে প্রতিষ্ঠিত করতে দিন রাত এক হয়ে খাটছে, তার পাশে বসে সারা দিন কোনো কাজ না করে ফোন ঘেটে রিলস দেখে সময় কাটাতে পারতেন? নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কি আপনারা কেউ করতেন না? আমার জীবনে যখন ও আসে তখন এইসব সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল শুধু আমার শিল্পচর্চা। কিন্তু প্রত্যেক দিন তার সাথে থাকতে থাকতে রোজ শিখেছি কি করে নিজেকেও ওর যোগ্য অর্ধাঙ্গিনী করে তোলা যায়। কখনো না কখনো আমাদের জীবনে এরম মানুষজন আসে যাদের আমরা প্রাউড ফিল করাতে চাই, সেটা মা বা বাবা বা কাছের মানুষ কেউ। আমার হলো গৌরব। দিনের পর দিন ওর থেকে শিখেছি শিল্পকে ভালোবাসো এবং সময় দাও। ফোন ঘেটে সময় নষ্ট করা ঠিক নয়, পৃথিবীতে সুযোগ কেউ দেবে না, ওটা অর্জন করতে হয়। কথাগুলো তোমাদের সাথে খুব শেয়ার করতে মন চাইলো, তাই শেয়ার করলাম। কারণ আশেপাশে বহু মানুষজন দেখেছি, তারা শুধু অভিযোগই করে গেল এই মানুষটাকে নিয়ে, কেউ নিজের গুণগানটা গাইল না। সিম্প্যাথি গেইন করা আর কাজে নিজেকে আবদ্ধ করা এই দুটো সম্পূর্ণ আলাদা। যে কাজ করে তার সিম্প্যাথি লাগে না, কেন বললাম, আর ডিটেলসটা না হয় নাই বললাম। এবারে আসি প্রত্যেক কটা কথার ডিটেল বোঝাতে। পুরনো ছবি মানে আমার প্রোফাইল আমার ফোন ঘাটছিলাম, ফোন ঘাটতে ঘাটতে একটা পুরনো ছবি পাই, সেটা ভালোবাসার মুহূর্ত দেখে আমি পোস্ট করি। তার সাথে সাথে পুরনো অনেক কথা মনে পড়ে। গৌরব যখন আমাকে পরিষ্কার বলতো যে তুমি এরকম ভাবে শুধু রিলস দেখলে হবে, তুমি একটা কাজ করো, তুমি নিজের মতন রিলসটাকে তুমি তোমার ইন্সপিরেশন বানাও, রিলসটাকে এরম ভাবে করো
রিলসটাকে এরম ভাবে করো যেটাকে তুমি মনে করো যে আলটিমেটলি তোমার কাছে এটা এটা একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। কারণ আমি রিলস, ইউটিউব এইসব সম্পর্কে কোনো আমার আইডিয়া ছিল না, তো আমাকে ও শেখায়। আমি সারাদিন রিলস ঘাটতাম, আমার মনে হতো ধুর রিলস করে আবার কেউ কিছু করতে পারে নাকি, কিন্তু আমাকেও কিন্তু সেই জিনিসটা শিখিয়েছে এক, যার কারণে এই কথাটা লেখা, যেটা আমার ভেতরে মনে হয়েছে যে ইস এই মানুষটা এরকম ভাবে খাটছে, যার কারণে আমারও উচিত একটু, এতভাবে ইন্সপায়ার করছে, আমারও উচিত একটু খাটার। নাম্বার 1 পয়েন্ট ক্লিয়ার করলাম। সোশ্যাল মিডিয়া ছিল না, গেল। অর্ধাঙ্গিনীর কথাও লিখেছি। হ্যাঁ, এবারে হচ্ছে যে কথাগুলো ও আমাকে বলেছিল সেই কথাগুলো আমি লিখেছিলাম, যে দিনের পর দিন ওর থেকে শিখেছি শিল্পকে ভালোবাসো, সময় দাও। আমি একজন শিল্পী মানুষ, আমাকে যেভাবে আমার হাজবেন্ড ইন্সপায়ার করেছে আমি সেই কথাগুলো লিখেছি। এবার আসি লাস্ট কথাগুলো, যেটাতে সকলের মনে হচ্ছে যে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করছি। আমি এই কথাগুলো কখনো বলতে হবে লাইভে এসে আমি ভাবতে পারিনি। আমার বাচ্চা হবে, আমার মনে হয়েছে যে আমি বাচ্চা হওয়াটাকে টাইম না দিয়ে আমি কাজ করেছি, এবং এই কাজটা আমার কাছে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট ছিল। কারণ আমি কাজ ছাড়া পাগল, আমি কাজ না করতে পারলে আমি থাকতে পারি না। আমার সারাক্ষণ মনে হয়, এখন গিয়ে আমার এত কমপ্লিকেশনস কাজ করে যে আমার মনে হয় যে আমি মানে আমি জাস্ট কাজ করতে চাই, আমি মাথাটা ঠিক রাখতে চাই। বিকজ এই সময় যারা মা হয়েছে তারা জানে যে এই সময়টা খুব ক্রুশিয়াল টাইম হয়, মুড সুইংস কাজ করে। আমার এরকম বহু সময় এসেছে যেই সময় আমার মনে হয়েছে মুড সুইংস এর জন্য যে আমি কাজ করব না, আমার ভালো লাগছে না। আমি এটা পডকাস্টেও পর্যন্ত এরকম বহু প্রশ্ন করেছি যেখানে আমার মনে হয়েছে যে আমার কাজ করতে ভালো লাগছে না, সেই সিচুয়েশনে কি করা উচিত। এক, যে কাজটার কথা আমি লিখেছিলাম যে আশেপাশে বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগই করে গেল, এটা মিনটা আমি কোনো পার্সোনাল কারুর নাম করে কিন্তু করিনি। এরকম বহু মানুষজন আছে যারা আমার ক্ষেত্রে, আমার কাছে এরকম প্রচুর অভিযোগ করেছে এই মানুষটাকে নিয়ে, কারণ সেই মানুষটা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। গৌরবকে নিয়ে গৌরব সবসময় কাজে ব্যস্ত থাকে, এবং গৌরবকে নিয়ে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে যে দাদা রিপ্লাই করে না, দাদার সাথে একটু কথা বলিয়ে দাও, দাদা এরকম করে, দাদা ওরকম করে, দাদা কেন শোনে না। এটা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। ঘরের কাছের লোকের কথা আমি শেয়ার করতে চাই না ওপেন সোশ্যাল মিডিয়াতে, কারণ এটা আমার পার্সোনাল জায়গা। কিন্তু আমি যেহেতু পার্সোনাল জায়গা, সেই জন্যই আমি জাস্ট কথাটুকু ওইটুকুতেই বলে ছেড়ে দিয়েছি যে আশেপাশে বহু মানুষ আছে যারা শুধু অভিযোগ করে গেল তাকে নিয়ে। সেটার মধ্যে আমিও পড়ি একটা সময়, কারণ আমি যখন প্রেগনেন্সিতে পড়েছি সেই সময়টায় আমি গৌরবকে এরকম অনেক কথা বলেছি যেগুলো সকলে শুনলে হয়তো ভাববে যে আমার মানে কি বলবো, মানে সবাই হয়তো শুনলে বলবে যে ভাই মানুষটা পাগল, মানে আমি পাগল, এটাই বলবে। তার কারণ হচ্ছে আমি এরকম বহু কথা, আর সেটা তার ওপেন সোশ্যাল মিডিয়াতে আমি বলতে চাই না, বলতে পারবো না। ঝগড়া করেছি বিকজ অফ মুড সুইংস, প্রচুর ঝগড়া করেছি। এবার আসি সিম্প্যাথি গেইন করার জায়গায়। আমি আজকে কাজটা করব ভেবে আমি পডকাস্ট চ্যানেলটা খুলি। এই আইডিয়াটা আমি গৌরবের থেকেই পাই। কেন পাই? কারণ আমাকে গৌরব বলেছিল যে সিম্প্যাথি
তোমার বাচ্চাটা যদি বড় হচ্ছে, এটা নিয়ে তুমি যদি সিম্প্যাথি খাও যে আমার বাচ্চা হচ্ছে, আমি কাজ করতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে যে আমার কাজটা কোথাও গিয়ে এরকম যে আমি নাচতে হয়, আমি বসে রয়েছি, আমি তো নাচতে পারছি না, দিস ইজ অলসো সিম্প্যাথি। আমি কারুর কাছ থেকে মানে আমি পাচ্ছি না, মানুষ জানে, কিন্তু আমি নিজেকে সবসময় ইন ফ্রন্ট অফ সোশ্যাল মিডিয়া আমি মানে একজন টিচার হিসেবে আমি টিউটোরিয়াল ভিডিওস দিয়েছি। যখন আমার ফার্স্ট সেটা বন্ধ হয়, তখন আমি প্রথম কথা বলেছিলাম যে আমার সিম্প্যাথি মানে আমি চাই না যে মানুষ আমাকে এইভাবে দেখুক যে ঠিক আছে বাচ্চা হচ্ছে তার জন্য কাজ করতে পারছে না, ছেড়ে দাও, বাদ দাও। এই জায়গাটা আমি কোনোদিন আসতে দিতে চাইনি, যার কারণে আমার কোনো না কোনো ভাবে কিছু না কিছু ভাবে আমি নতুন আইডিয়াস বার করার চেষ্টা করেছি, সেটা পডকাস্ট নিয়ে হোক, সেটা ডান্সার্স নিয়ে কাজ করা হোক, এনিথিং। সো সিম্প্যাথি গেইন করার জায়গাটা আমি স্পেসিফিক্যালি বাচ্চাকে নিয়ে বুঝিয়েছি। কেন বুঝিয়েছি এটাও পরিষ্কার বুঝিয়ে দিই। সিম্প্যাথি গেইন করা আর কাজে নিজেকে আবদ্ধ করা দুটো সম্পূর্ণ আলাদা। এই জায়গাটা যখন আমি প্রথম বলি, এটা আমার শারীরিক কন্ডিশনের জন্য ভিত্তি করেই কিন্তু প্রথম বলেছিলাম। দেন আসি, যে কাজ করে তার সিম্প্যাথি লাগে না। যে কাজ করে, আমি মনে করি, আমি কাজ করি, আমার কোনো সিম্প্যাথি লাগবে না, সেটা আমার বাচ্চার সিম্প্যাথি হোক, সেটা আমার অন্য সিম্প্যাথি হোক, এনিথিং। আমি আমার কর্ম করব, আমার কর্মটাই আসল, আমি সেইভাবেই কাজ করে এগিয়ে যেতে চাই। আমি একটা নর্মাল টপিকে নর্মাল কথা নর্মাল ভাবে যদি বলি, সেখানে কেন বললাম ডিটেলসটা না হয় নাই বললাম, এই কথাটার পরিপ্রেক্ষিতে বলি, তাহলে আরো বড় হয়ে যাবে। কারণ ডিটেলসে যদি আমি যাই, আমার বাচ্চা, আমার এই, আমার ওই, আমি যদি সবই বলি যে আমার বাচ্চাকে নিয়ে আমার প্রবলেম হচ্ছে, আমার মানে আমার শারীরিক কন্ডিশনের জন্য আমার মুড সুইংস হচ্ছে, আমার এই মুড সুইংস এর জন্য আমার এত প্রবলেম, তো সবই ডিটেলস যদি আমি দিই, তাহলে আর আমার ওই লেখাটা লিখতে হতো না যে কেন বললাম তার ডিটেলসে নাই বা বললাম, তখন আমি এটা নাই লিখতে পারতাম। বাট আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি কাউকে টোন করে বলিনি, আমি কাউকে টার্গেট করে বলিনি, আমি কোনো কথা এমন লিখিনি যেখানে কোথাও এরকম মনে হতে পারে যে আমি কোনো মানুষকে পার্সোনালি অ্যাটাক করছি। সেখানে আমাকে এসে কমেন্টে যারা লিখে যাচ্ছ যে সুখে থাকতে ভূতে কিলায়, সুখে আছে, ভালো আছে, ইনফ্যাক্ট এরকম লোকের কথাও আছে যেখানে ওয়েট হোল্ড অন, সিম্প্যাথি অনেকভাবেই নেওয়া যায়। বটগাছের নিচে থেকে বেড়ে চারা গাছগুলো বটগাছের সিম্প্যাথি নেয় বইকি, আর বটগাছ ছাড়া বেড়ে ওঠা গাছগুলো সিম্প্যাথি নেয়, সেটা খোলা আকাশের। ধন্যবাদ, ভালো থাকবেন। তাকে একটাই উত্তর দিয়েছিলাম আমি, বটগাছের নিচে বেড়ে ওঠা চারা গাছও বটগাছের কৃতজ্ঞতা বোধ জানায়। সকল ঝড় বৃষ্টিতে ওই বটগাছই সবসময় বাঁচিয়ে রাখে চারা গাছগুলোকে। খোলা আকাশের নিচে বেড়ে ওঠা গাছেদের একটাই ছায়া, তার বুকের পাটা, তার জন্য কারোর ছায়া নিতে হয় না, এটাই পার্থক্য। ভালো থাকবেন। সো আমি আর ডিটেলসে কমেন্টে যাচ্ছি না, যারা আমার পোস্ট দেখতে চাও দেখে নিতে পারো, আর এটা নিয়ে আমি ডিটেলে বলতে চাই না। এখন শুরু হয়েছে নতুন কন্ট্রোভার্সি, যে আমি দেখেছি রেজিস্ট্রির পর, আমি প্রথমত তো যদি আজকে মানে ভদ্রতার জায়গা থেকেই বলতে হয়, রেজিস্ট্রির পর ফার্স্ট অ্যাটাক আমার কাছে আসে, বিয়ের পর সেকেন্ড অ্যাটাক আমার কাছে আসে, থার্ড আমার বেবি হবে, আমি সেটার কথা লিখতে সেই অ্যাটাক আমার কাছে আসে,
প্রথমত হচ্ছে আমি কি কাউকে মানে আমি কি ভয়ে পোস্ট করব কারোর? আমি একটা জিনিস বুঝতেই পারি না, আমি কারোর ভয়ে কেন পোস্ট করব? আমি আজকে আমার যদি কিছু মনের কথা লিখি তাতে কারোর এত কেন প্রবলেম হচ্ছে? আমি সিম্প্যাথি গেনের কথা কাউকে লিখিনি, কাউকে তো টার্গেট করে লিখিনি। তার কেন মনে হচ্ছে আমি জানি না যে সিম্প্যাথি গেন করাটা আমি তাকেই মিন করছি, দ্যাট মিনস সে সিম্প্যাথি গেন করছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি এই লাইফটাতে আসতাম না, আমার ভীষণ মাথা গরম হয়ে গেছে। কারণ আই গেস এখনো আমি জানি যে এটা প্রত্যেকটা টাইমে আমাকে টার্গেট করে এই ধরনের অসভ্যতা করা, এর মাঝেও আমাকে কমেন্টের থ্রু তোমার আমার কাছে স্ক্রিনশট আছে, সবকি বাজাও বলে একটা ইয়ে রয়েছে ফেক প্রোফাইল, সেই ফেক প্রোফাইল থেকে আমাকে টার্গেট করে সো কল্ড বরের সাথে কি করে খুশি থাকতে পারো সেই ধরনের কমেন্ট আমার কাছে আসে। স্টিল আই ডিডন্ট সে আ সিঙ্গল ওয়ার্ড। আমি তাকে কমেন্টে বলেছি যা করেছি, তার সাথে কনভারসেশন হয়েছে, দ্যাট ওয়াজ ডান। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না যে আমি কাউকে পার্সোনালি কোনো অ্যাটাক যখন করছি না, কারোর নাম নিচ্ছি না, স্টিল সেই মানুষটা কেন আমাকে পার্সোনালি অ্যাটাকিং মোডে কাজ করছে, আই ডোন্ট নো। 1 2 নম্বর হচ্ছে গৌরবকে নিয়ে সে বলছে ভদ্রতার জন্য আমি এতদিন চুপ ছিলাম, ভদ্রতার জন্য এতদিন চুপ ছিলাম। পডকাস্টগুলোতে যে ধরনের কনভারসেশন হয়েছে, একটা কনভারসেশনে আমাকে লোকে যদি মিনিমাম শিক্ষিত হয়ে থাকে, মিনিমাম শিক্ষিত, তাহলে পডকাস্ট আমি একটাই পডকাস্ট করেছিলাম, দ্যাট ওয়াজ শাহানার পডকাস্ট। সেই শাহানার পডকাস্টে আমি একটাই কথা বলেছিলাম, যে যেখানে ভালো থাকে ভালো থাকুক। আমার মনে হয় জোর করে কোনো সম্পর্ক তৈরি হয় না। সেটা নিয়ে একটা বিরাট বড় ইস্যু হয়েছিল, সেটাও আমি এখনো ডিটেলে ঢুকতে চাই না, কারণ এটা আমার এখন পয়েন্ট নয়। মেইন পয়েন্টটা হচ্ছে পার্টিকুলার গৌরবকে নিয়ে, যেটা এখন লিগালি হি ইজ মাই হাজব্যান্ড, লিগালি, যেটাতে আইনত মানে জায়গাটা আমার আছে, সেখানে আইনত জায়গাটা আমার আছে। তো প্রত্যেক কটা পডকাস্টে তাকে নিয়ে প্রত্যেকটা খারাপ কথা বলা হয়েছে, খারাপ হোক ভালো হোক, ওটা একটা পার্টিকুলার টপিক ছিল। একটা পডকাস্টে মানুষ যায় কেন? যে তার জীবনে কি ঘটেছে, তার জীবনের কোনো ভালো, তার জীবনের আর্ট, তার জীবনের কাজ, তার জীবনের ডান্স, তার জীবনের আর্টিস্ট্রি, এনিথিং। কিন্তু একটা পডকাস্টে এরকম একটা না, এরকম বহু পডকাস্ট যারা দেখছো তারা জানো, যারা দেখেছো তারা জানো, এরকম পডকাস্টে বহু পডকাস্টে গৌরবকে নিয়ে খারাপ কথা বলা হয়েছে। প্লাস খারাপ শুধু যে বলা হয়েছে তা না, ওটাই একটা টপিকে পুরো পডকাস্ট হয়েছে, তাও আমি কিছু বলিনি। কারণ আমি যখন এসেছি গৌরবের জীবনে তখন সেই মানুষটা তার জীবনে ছিল না। আমি যখন এসেছি তার জীবনে যখন এসেছি, সেই মানুষটা যখন ছিল না, আমি কিছু জানি না তার সম্পর্কে। ইনফ্যাক্ট আমি তাকে নিয়ে কোনো কথাও গৌরবকে না বলতে চেয়েছি, না আমি অন্য কাউকে বলেছি। আমি শুধু, যদি সবাই শুনে থাকো, আবারও বলছি, যদি সবাই শুনে থাকো, এটা পরিষ্কার আমি কোথায় যেন বললাম, স্টোরি উইথ শাহানা, রাইট? স্টোরি উইথ শাহানাতে আমি পরিষ্কার বলেছি যে আমি এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল জায়গায় যেতে চাই না। হ্যাঁ, তারা দুজনে আলাদা হয়েছে, দুজনে ভালো থেকেছে, কেউ কারোর সাথে জোর করে নেই, জোর করে কোনো সম্পর্ক টেকে না। তার জন্য আমার মনে হয় যেটা হয়েছে ভালো হয়েছে। আমি যদি একটা নর্মাল ভদ্র কথায় এটাকে ছেড়ে দিই, ভদ্রতাটাকে কেন মানতে পারে না আমি বুঝি না। আমি আজ অব্দি
আমাকে এখানে অনেকে লিখছো যে মাথা গরম করো না, এই না ওই না। আমি এটা বহু ক্ষেত্রে আমাকে টার্গেট করা হয়েছে। একমাত্র আমি একটা মানুষ, যে মানুষটাকে প্রত্যেকটা মুহূর্তে সবকটা ঝেল সহ্য করতে হয়েছে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা সাপোর্ট করে আমাকে লিখছো তারা নিজেরাও জানো না যে তাদের মধ্যে কি ঘটেছে না ঘটেছে। তারা নিজেরাও জানো না আমার সাথে কি ঘটেছে না ঘটেছে, আমি সেই পোস্টটা কেন দিয়েছি। তো যেচে গায়ে পড়ে নেওয়ার তো কোনো মানে বুঝি না। আমি আজ অবধি কারুকে কোনোভাবে কোনো পার্সোনাল অ্যাটাক করিনি, কোনো পার্সোনাল মেসেজ করিনি, কোনো পার্সোনাল জায়গায় তাকে ঘা দিইনি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাকে যদি মানে জোর জবরদস্তি টার্গেট করে লোক পাঠিয়ে তার কিছু ফ্যান ফলোয়ার্সদের দিয়ে তাকে মেসেজ করানো হয় বা কমেন্ট করানো হয়, বিকজ তাকে উস্কানো হচ্ছে, বিকজ এটা উস্কানোই আমি বলবো এক ধরনের। কারণ এটা যদি উস্কানো না হয়, আমি যে ছবিটা ইউজ করেছি সেই ছবিটা আমার আর আমার বরের। আমি যে লেখাটা লিখেছি সেখানেও পুরোটাতেই আমি এবং আমার আশপাশের যারা মানুষ যাদেরকে আমি চিনি তাদেরকে নিয়ে। আমি আস্তে হতে পারছি না গৌরব, আমি অ্যাকচুয়ালি আস্তে হতে পারছি না। অ্যান্ড এই ধরনের মেন্টালি টর্চার করাটা বিগত বহুদিন যাবৎ আমার সাথে হয়েছে। আমি কিছু বলিনি, কোনোদিন কিছু বলিনি। আজকে প্রত্যেকটা মানুষকে আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, আমি সাধারণ মানুষের কাছেই প্রশ্ন করতে চাই যারা সোশ্যাল মিডিয়ায় বসবাস করো, তোমাদের জীবনে 10টা বয়ফ্রেন্ড ছিল না? কাদের জীবনে প্রেম হয়নি কারোর জীবনে? তারা সবাই পুরনোটাকে নিয়ে সারা জীবন পড়ে রয়েছো। 1.5 বছর 2 বছর কেটে গেল, আমি 3 বছর ধরছি, এটা 3 বছর হয়ে গেছে ঘটনাটার। তারপরেও আমি কিচ্ছু বলিনি, আমি কাউকে নিয়ে কোনো কথা বলিনি। আমি আজকে যেটা লিখেছি সেটা আমি কাউকে টার্গেট করেই বলিনি, সে নিজে যেচে নিয়ে নিয়েছে। ভাই আমাকেই বলেছে আমি আজকে মুখ খুলবো, আমার ভদ্রতার হয়ে যাচ্ছে। ভাই আমি তোমাকে কিছু বলিনি, তোমাকে এত প্রায়োরিটি দিইনি, কিন্তু আজকে প্রায়োরিটি দিচ্ছি। বিকজ কেন? বিকজ আমার মনে হয়েছে কোথাও গিয়ে আমার মুখ খোলাটা উচিত। এবারে আমার আর ধৈর্য বাঁধ ভেঙে গেছে। আমাকে পার্সোনালি মেসেজ করেও কমেন্ট করা হয়েছে, আমি কিচ্ছু বলিনি। পার্সোনালি কমেন্টে আমাকে স্ক্রিনশটস পাঠানো হয়েছে, আমি তাও কিছু বলিনি। তোমার এত প্রবলেমস আছে, তোমার এত জীবনে কাজ আছে, তুমি এত কাজ করে বেড়াচ্ছ, তুমি বাইরে থেকে খুব খুশি আছো, তুমি সব করছো, তুমি সব করো, তোমাকে কেউ মানা করেনি কিছু করতে। আমি আমার জীবনে খুশি আছি, দ্যাটস ওয়াই আমি এই কাজটা করেছি। আমি আমার জীবনে খুশি আছি বলেই আজকে এই কাজটার আমি লেখাটা দিয়েছি। সিম্প্যাথি গেইন করা মানে শুধু সেটা দাঁড়ায় না। ব্যাপারটা হচ্ছে যে সবসময় যেচে পড়ে জীবনে কোনো কিছুকে টেনে আনার কোনো মানে হয় না। প্রথমত তো স্ট্রেস নিও না। তুমি যে এত স্ট্রেসড হচ্ছ, এই যে তোমার জীবনের একটা ভালো সময় চলছে এখন, এই যে আমাদের বেবি হচ্ছে, এই টাইমটাতে কিছু মানুষ আছেই যারা এমন সুযোগ খুঁজবে যেখানে তোমাকে উত্তেজিত করে দেবে, তোমাকে রাগিয়ে দেবে এবং খুব ইমোশনাল জায়গায় আঘাত করবে। এবং তোমার যে এই যে স্ট্রেসটা হচ্ছে, এই স্ট্রেসটার জন্য কিন্তু দায়ী তারাই, ওই মানুষগুলোই দায়ী, কারণ ওরা ওটা চায়। এবং এটা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ক্লিয়ার। যদি কেউ সোশ্যাল মিডিয়াতে ফলো করে থাকে তাদের কাছে এটা ক্লিয়ার। নইলে ভাবো না যে তুমি সত্যি তো তুমি নিজের একটা থটকে লিখছো, তুমি নিজের কথাটাকে লিখছো এখানে। এবং সব থেকে বড় বিষয় যে প্রত্যেকটা মানুষের জীবনের এক একটা সময় এবং অধ্যায় থাকে, এবং সেই সময় অধ্যায়টা আমরা প্রত্যেকেই পেরিয়ে যাই ধীরে ধীরে করে। আমরা আমাদের জীবনে সবাই মুভ অন করে যাই একটা জায়গায়, এবং তারপর গিয়ে আমরা প্রত্যেকে নিজেদের মতন একটা জায়গায় থাকি, সেখানে উই আর হ্যাপি এনাফ। দেখো তোমাকে, আমরা তো হ্যাপি আছি যথেষ্ট। তো সেখানে আমার মনে হয় না যে আমাদের কারোর পেছনে লাগার বা কাউকে কোনো কিছু পিঞ্চ করে বলার আমাদের কোনো প্রয়োজনীয়তা আছে। কারণ আমরা আমাদের নিজেদেরই একটা জগতে থাকি, নিজেদের মতন করে থাকি, আমাদের নিজেদের একটা ছোট্ট পরিবার রয়েছে, একটা সংসার রয়েছে, সেখানে আমাদের কাউকেই কোথাও পিঞ্চ করার উদ্দেশ্য নেই। এবং ও যেগুলো বললো তো ভালো করেই বলে দিল যে হচ্ছে এই যে সিম্প্যাথি, সত্যি ও একটা মেয়ে, ও এই যে 9টা মাস ধরে ও যে প্রেগনেন্ট রয়েছে, মানে বিশ্বাস করবেন না, আমি জানি আমি বুঝতে পারছি না আপনাদের শুনলে কিরকম লাগবে, যে এই 9টা মাস ধরে ও কিন্তু কখনো বসেছিল না।
ও কিন্তু কখনো বসেছিল না, ও কিন্তু সবসময় কিছু না কিছু করেছে নিজেকে ঠিক রাখার জন্য, নিজেকে এন্টারটেইন করার জন্য। ও ডান্স ক্লাসটাকে চালিয়ে গেছে, ও একটা পডকাস্ট চ্যানেল করেছে, সেখানে বসেও বিভিন্ন ডান্সারদের সঙ্গে কথা বলছে, কারণ এই সময়টায় ও বিভিন্ন ডান্সারদের সঙ্গে একটুখানি কথা বলে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে চাইছে। তো আমাদের মানে মানে শি ইজ রিয়েলি এ ফাইটার। ও প্রচন্ড, মা হওয়াটা সহজ বিষয় নয়, মা হওয়া খুব কঠিন একটা কাজ। এবং এই সময়টায় আমারও অনেক বড় দায়িত্ব ছিল যে ওকে কোনো সময় যেন আমি স্ট্রেস না দিই, ওর সাথে যেন কখনো ঝগড়া না হয়, ওর সাথে যেন কখনো আমার কোনো রকম প্রবলেম না হয়। সব সময় আমি ওটাকে মেনটেন করে এসেছি। ও অনেক সময় রেগে গেছে, মুড সুইং হয়েছে, মহিলাদের এই মুড সুইংটা হয় সেটা বোঝা যায়, এবং সেই অবস্থায় দাঁড়িয়েও আমি বুঝতে পেরেছি ওটা। সো আমরা এতটাই নিজেদের কাজের মধ্যে ইনভেস্টেড, সেখানে যদি আমাদের কারোর কমেন্টে বা আমাদের কোনো স্টেটাসে যদি কারোর খারাপ লেগে থাকে, তাহলে প্রথমত তো মানে সত্যি আপনাকে, তোমাকে, তোকে, যাকেই হোক মেনশন করে, এটা জাস্ট আমাদের নিজেদের মনের কথা লেখা হয়েছে, কাউকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়নি। তো প্লিজ ডোন্ট এটাকে নিজেদের মানে নিজের গায়ে জাস্ট একদম লাগিয়ে দিও না। এক, এবং 2 নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাটাক যদি করতে হয় কখনো, তাহলে একদম সামনে এসে পার্সোনাল অ্যাটাক করো। কারণ এরকম ভাবে পার্সোনাল অ্যাটাক করো না যেখানে কিনা দাঁড়িয়ে এটা নিজস্ব সম্মানের জায়গা। তো যেখানে আমি বা প্রিয়াঙ্কা আমরা কেউই আর এই বিষয়টাকে নিয়ে কখনো কথা বলি না, ঘাটাই না, আমাদের প্রয়োজনীয়তা নেই। আমরা একটা কেন একটা সম্পর্ক একটা লেভেল পর্যন্ত ভালো থাকে, দেন সম্পর্কটা হয়তো আর জীবনে থাকে না, কিন্তু তারপর গিয়ে আমি সেই সম্পর্কটাকে নিয়ে 10টা খারাপ কথা বলতে পারি না। দ্যাটস ওয়াই আমি কোনোদিনও আমার পাস্ট রিলেশনশিপ নিয়ে কোনো পডকাস্ট করিনি। যদিও আমার এগেনস্টে মানে আমাকে টপিক বানিয়ে অনেকেরই পডকাস্ট আছে আমার পাস্ট রিলেশনশিপ নিয়ে, কিন্তু আমি কোনোদিনও করিনি। বিকজ এটা আমার মনে হয় যে এটা একটা মানুষের না উসুল থাকে। আমি ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি যে এটা আমার উসুল, যে আমি একজনের সাথে যখন সম্পর্কে ছিলাম আমি তাকে নিয়ে আর কোনো খারাপ কথাবার্তা বলবো না। তাকে নিয়ে হতে পারে আমি অনেক জায়গায় ভুল ছিলাম, হতে পারে আমি অনেক জায়গায় ঠিক ছিলাম, হতে পারে সে ভুল ছিল, সে ঠিক ছিল, সেগুলো তো আমাদের ব্যাপার না। এখন আমার আর প্রিয়াঙ্কার সম্পর্কটার মধ্যে কোথাও আমি ঠিক থাকি, কখনো ও ঠিক থাকে, কখনো দুজনের মধ্যে কেউ না কেউ ভুল থাকি, কিন্তু তার মানে তো এটা নয় যে সেই জিনিসটা আমরা সবসময় পাবলিকলি এসে মানুষকে বলবো। এক, 2 নম্বর, এই যে বাচ্চা হওয়া নিয়ে যে দেখো আমি প্রেগনেন্ট, সবসময় একটা প্রেগনেন্সি নিয়ে ছবি পোস্ট করা, সবসময় একটা মানে প্রেগনেন্সি নিয়ে কথা বলা, আমরা এগুলো করিনি। তার কারণটা হচ্ছে যে আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, এবং আমাদের যদি কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ হয়ে যায় তখন আমাদের কি দরকার পড়ে? তখন দরকার পড়ে মানুষের সাথে থাকা। তো প্রিয়াঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছে যে ও যদি কন্টেন্টটাই না ক্রিয়েট করে, যেখানে ওকে অনেক মানুষ ফলো করছে, সেখানে ও শুধু সিম্প্যাথি গেইন করতে চায়নি মানুষের থেকে, যে দেখো আমার শুধু বাচ্চা হচ্ছে তাই জন্য আমি কাজ করছি না, কিন্তু তোমরা আমায় ফলো করো। বিকজ শি নেভার টেক হার ফলোয়ার্স ফর গ্র্যান্টেড। ও কখনো তাকে গ্র্যান্টেড নেয়নি, এবং আমরা কখনো নিই না। উই আর ভেরি অনেস্ট অ্যাবাউট আওয়ার ওয়ার্ক। বিকজ আমি মনে করি, আমরা মনে করি যে আমাদের কাজই আমাদের পরিচয়, কর্মই আমাদের পরিচয়। তো এমনটা অনেকেই অনেক কিছু এখন লিখছে, অনেকে আবার থ্রেট করছে, এখন মুখ খোলা হবে, ওই সময় মুখ খোলা হবে, লোকজন অনেক কিছুই বলছে। মানে কে বলছে আমি আর নাম নিতে চাই না, যাদের বোঝার তারা বুঝেই যাচ্ছে। শুধু এটাই বলবো যে প্লিজ গায়ে মেখে, নিজের গায়ে মেখে নিয়ে ব্যাপারটাকে প্লিজ নষ্ট করো না। উই হ্যাভ এ রেসপেক্ট ফর ইউ, সো ডোন্ট লুজ দ্যাট রেসপেক্ট। দ্যাটস ওয়াই আমরা কখনো একজন মানুষকে নিয়ে, একজন মহিলাকে নিয়ে আমরা কখনো লোকের সামনে পিএনপিসি করতে চাইনি। আমরা চাইনি কখনো সোশ্যাল মিডিয়ায় এসে একটা নোংরামো করতে, বিকজ আমরা এরকম মানুষ নই। আমরা আমাদের জগতে থাকতে ভালোবাসি, নিজেদের মতন থাকতে ভালোবাসি। প্রচুর মানুষ আমাদের সঙ্গে প্রত্যেক দিন ওঠা বসা করেন, তারা আমাদের সঙ্গে খুব আনন্দের সঙ্গে দিন কাটান। সো প্লিজ নিজের গায়ে কেউ মেখে নিও না, এটা তোমার নিজের সম্মান। তুমি যদি এরপরেও কিছু করো, তখন আমরা হয়তো আর কিচ্ছু বলবো না, তুমি হয়তো এরপর নোংরামো চালিয়ে যাবে, তুমি হয়তো করতে থাকবে এই নোংরামোটা, কিন্তু আমরা হয়তো আর কিচ্ছু বলবো না, আমরা হয়তো আমাদের তরফ থেকে আর কোনো কথা বলবো না। কিন্তু আমার এই কথাগুলোই আমার মনে হয় যে শেষ কথা হতে পারে, যে প্রত্যেকের নিজের নিজের কাজই তার নিজের পরিচয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে তুমি কি করছো সেটাই তোমার পরিচয়। এটাই আমার মনে হয় সব থেকে বড় ব্যাপার। তুমি বর্তমানে কে, কোন মানুষটা। বর্তমানে তুমি যদি সবসময় এরকমই ট্রাই করো, একটা প্রেগনেন্ট মহিলাকে উস্কে দেবে, একটা প্রেগনেন্ট মহিলাকে রাগিয়ে দেবে, কিছু একটা তুমি খুঁজে বেড়াবে যে তাকে কতক্ষণে স্ট্রেস দেওয়া যায়, তাহলে And তার non-stop এটা কোনো চলছে। সমস্যা হলে, তার কোনো শরীর খারাপ হলে সেটার জন্য দায়ী তুমি এবং তোমার পল্টন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বিকজ আমি কিন্তু আজ অব্দি কখনোই কোনোভাবে এরকম কোনো জায়গায় রাখিনি যেখানে আমি কাউকে টার্গেট করে কথা বলি। না না, বিকজ আমরা আমি এই তোমাদের জিনিসগুলো জীবনে করতে পছন্দ ছিলাম না, করি না, আমি আমরা জানিও না। এগুলো আমরা পছন্দ করিও না, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে হোয়াট আর উই টকিং অ্যাবাউট, মানে পৃথিবীতে এত কিছু নিয়ে কথা বলার আছে, আমরা সেখানে একটা মানুষের সম্পর্ক নিয়ে এত কথা বলছি, যে মানুষটার মানে আমি মুখ্যমন্ত্রীও না, আমি সুপারস্টার দেবও নই,
তো আমার সম্পর্ক নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই, মানে আমার মনে হয় না এটার কোনো প্রয়োজনীয়তা আছে। উই আচ্ছা অল বাই আর দ্য ওয়ে, ওয়ার্কিং, এক সেকেন্ড উই এক অল আর সেকেন্ড, ওয়ার্কিং। ঋতিকা ম্যাডাম একজন লিখেছে, নিজে বলছে কারো নাম নিয়ে লিখেনি, গায়ে কেন লাগছে। তো না আপনি বলুন যে আপনার কি তাহলে কোনো, ঋতিকা ম্যাডাম আপনার কি কোনো অসুবিধা হচ্ছে তাহলে? আপনি কেন তাহলে কমেন্টটা করলেন? না, গায়ে কেন লাগছে এই যে কথাটা বলছে আমাকে, তো উনি কমেন্ট করেছেন যে অন্যের কেন পেছনে লাগছেন, আমি কি লেগেছি? আরো উনি কি আমাকে comment আপনার তাহলে করেছেন। মনে হচ্ছে, আমার মনে হয় আপনার কোনো একটা অসুবিধা হচ্ছে, আপনার কিছু একটা ভুল আপনি ভাবছেন, আপনার মনের মধ্যে কোনো অসুবিধা আছে, আপনি ভুল ভাবছেন, আপনি নিজেকে একটু ঠিক করে নিন। কারণ আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমরা কাউকে নিয়ে একটা হঠাৎ করে লিখতে চলে যাবো, আমাদের জীবনে একটা এরকম সুন্দর সময় চলছে, আমরা অন্য কাউকে এত প্রায়োরিটি দেবো কি করে? আমাদের কাছে এখন সব থেকে বড় প্রায়োরিটি আমাদের নিজেদের সংসার, আমাদের নিজেদের বাচ্চা, আমাদের নিজেদের কেরিয়ার। আমরা আমাদের বাইরে, আমাদের সংসার, আমাদের এই বাচ্চাটা যে ফুটফুটে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চাটার বাইরে আর কাউকে আমরা এত প্রায়োরিটি এখন দিতে পারবো না। এটা একটা মা বাবার পক্ষে সম্ভব নয়। সো বি প্র্যাকটিক্যাল। একটা বাবা মা কখনো তার পাস্ট রিলেশনশিপকে নিয়ে তারা কখনোই তারা ভাবতে পারে না, তারা কনসার্ন থাকতে পারে না, বিকজ উই আর পেরেন্টস নাও। আমরা প্লিজ এটা বুঝুন ভালো করে, আর এটা বোঝো, এটা খুব একটা বেসিক, বাচ্চাও কিন্তু এই জিনিসটা বুঝে যাবে যে একটা কাপল যখন তারা বাবা মা হতে চায় তখন তারা অন্য কাউকে নিয়ে কনসার্ন হয় না, তারা শুধু নিজেদের ওই ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে কনসার্ন হয়। সো ডোন্ট বি ডাম্ব, প্লিজ ডোন্ট বি ডাম্ব, ঋতিকা প্লিজ ডোন্ট বি ডাম্ব, ডোন্ট ডু দিস। এই যে প্রাচী চক্রবর্তী এখন লিখছে, এখন আসলে এই লাইফটা মনে হয় তাদের অবধি পৌঁছেছে এবং তারা বোধহয় কমেন্টগুলো করছে। হ্যাঁ, এই যে একজন লিখেছে রয় অমৃতা, যে পাস তো সবারই থাকে, এটা নিয়ে কথা বলার কি আছে? প্রেজেন্টে বাঁচাটাই আসল, এটাই তো আসল, সত্যি তো প্রেজেন্টে বাঁচাটাই তো আসল। কারণ পাস্ট নিয়ে, তার মানে পাস্ট নিয়ে যখনই আপনি ঘাটতে যাবেন তখন আপনি পাকের মধ্যে পা দিচ্ছেন। প্রত্যেকের পাস্টে কিছু না কিছু ভুল আছে, প্রত্যেকের পাস্টে কিছু না কিছু ঠিক আছে। সো ইউ ডোন্ট অলওয়েজ জাজ আদার্স, ইউ জাজ ইয়োরসেলফ অলসো। আর আমি একটা জিনিস বুঝতে পারি না যে আমার এই যে একজন লিখেছে যে প্রাচী চক্রবর্তী, এত যখন ভালো আছেন, এত রেসপেক্ট, এত কিছু, তাহলে পিঞ্চ মেরে কথা বলা কেন? প্রেগনেন্ট টাইমে তো নিজের বাচ্চার কথা ভাবা উচিত, তাই না? এক্স্যাক্টলি এটাই আমরা বলছি, নিজের বাচ্চার কথাই ভাবছি, কাউকে নিয়ে আমরা কিছু এখানে লিখিনি। প্লিজ প্রাচী চক্রবর্তী, আপনার এটুকু বুদ্ধি আশা করি আছে যে আপনি বুঝতে পারবেন যে একটা পেরেন্টস এর কাছে এটাই নর্মাল, যে একটা পেরেন্টস তার বাচ্চাকে নিয়েই ভাববে। কেউ যদি এখন আপনাকে উস্কে থাকে যে দেখ আমাকে নিয়ে লিখেছে, তাহলে আমার মনে হয় যে এটা তার প্রবলেম। আপনাকে যে বোঝাচ্ছে আপনি বোধহয় ভুল জায়গায় ইনফ্লুয়েন্সড হচ্ছেন। প্লিজ ইনফ্লুয়েন্সড হবেন না ভুল জায়গা থেকে। কি বলবো আর, বলছে বারবার ভুলভাল পোস্ট আবার জাস্টিফিকেশন দিতে লাইভ করা, একদম নয়। আমরা বারবার ভুলভাল পোস্ট কাউকে নিয়ে কখনো করিনি আমাদের তরফ থেকে। আমাদের এতদিনের অডিয়েন্স আছে, মুদ্রা বোধহয় জীবনে ক্যাচরা একটাই হয়েছিল, তাও সেই কিরণ, আমি আর সিনেবাপ, সেই আমাদের সময় দাদাগিরি নিয়ে। তার বাইরে কোনোদিনও কেউ বলতে পারবে না আমি কাউকে পিঞ্চ করে কথা বলছি, প্রিয়াঙ্কা কাউকে পিঞ্চ করে কথা বলছে। লুক, উই হ্যাভ আ অডিয়েন্স বেস, এবং আমরা আমাদের অডিয়েন্সকে কখনো টেকেন ফর গ্রান্টেড নিই না। আমরা অলওয়েজ কাজ করি, অলওয়েজ উই আর ওয়ার্কিং। প্রিয়াঙ্কার প্রেগনেন্সিতেও ওয়ার্কিং। তার কারণটা হচ্ছে যে আমাদের যে এই নাম্বারসটা রয়েছে, সেই নাম্বারটাকে আমরা ডিসরেসপেক্ট করি না, আমরা তাদেরকে কিছু ডেলিভার করি যাতে তারা এন্টারটেইনড হয়, যাতে তারা মজা পায়, যাতে তারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকে। সো আমাদের অনেক কিছু করার আছে, আমাদের অনেক কাজ রয়েছে, আমাদের জাস্ট অতটা সময় নেই। প্লিজ এটা বোঝো, আমাদের অতটা সময় নেই যে আমার মানে আমি কেন, আর সব থেকে বড় কথা আমি যেখানে পেরেন্ট হতে চলেছি সেখানে আমি কেন আমার পাস্ট রিলেশনশিপকে নিজে ঘাটাবো? এক্স্যাক্টলি তাই। আমি কি আমার কি মাথায় এইটুকু বুদ্ধি নেই যে আমি একটা বাবা হতে চলেছি, ও একটা মা হতে চলেছে, আর আমরা আমাদের পাস্ট রিলেশনকে ঘাটাবো? কেন ঘাটাবো? সিম্প্যাথি, আমার কথা হচ্ছে সিম্প্যাথি গেইন করা কথাটা, আমি যে ওকেই ঠুকেছি এটা কেন মানুষের মনে হচ্ছে? এই যে শিপ্রা রয় তো কথা লিখছে, সেটা কি করছে? দ্যাটস ওয়াই তার মনে হচ্ছে। শিপ্রা রয় দেখো, কার কি মনে হচ্ছে সেটা দায়িত্ব আমাদের নয়। আমি জানি না, আমি জাস্ট জানি না যে ঠিক আছে, তুমি উত্তেজিত হও না এত। সবাই দেখো, সবাই তোমাকে লিখছে উত্তেজিত না হতে, ঠিক আছে? বলছে প্রিয়াশা চক্রবর্তী, তুমি ভুলছো কি করে? তুমি একটা জলজান্ত কন্টেন্ট, তার কোনো গুণ নেই, ফেম পাওয়ার, তাই সবকিছু বলেছে করতে চায়। প্রিয়াশা বলিস না এইসব কথাবার্তা, মানে এইসব কথাবার্তায় কি বলতো, এরপর লোকে ভাববে যে এবার আমরা ঠুকছি। আমরা না কাউকে ডিফেম করতে চাই না, কারণ আমাদের না অডিয়েন্সের কাছে পাওয়ার মতো না প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কাজ আছে, আমাদের প্রচুর কাজ আছে। সো আমাদের জাস্ট
কাউকে কারোর সাথে কন্ট্রোভার্সি করে আমাদের ভিউ তোলার নেই, আমরা ওইভাবে কাজ করি না। তাহলে আমরা জাস্ট 10টা প্রেগনেন্সির ছবি দিয়ে আমরা ভিউয়ারশিপ কামাতে পারতাম। উই ডিডেন্ট ডিড দ্যাট, মানে আমরা এগুলো করতে চাই না, আমরা এগুলো পছন্দ করি না। এই যে ঋতুপর্ণা সাহা নিধি কি একটা অদ্ভুত বোকা বোকা কথা লিখছে, বলছে এটাই হয়। অ্যাকচুয়ালি বিষয়টা হলো একজনের সাথে রিলেশনে থাকবে, ফিজিক্যালি মেন্টালি ইউজ করবে, দেন যখন ভালো লাগবে না তাকে ছেড়ে দেবে। প্রথমত তো দেখুন, রিলেশনে যখন থাকে মানুষ দুজন একসাথে থাকে, তো সেখানে কেউ কাউকে ফিজিক্যালি আর মেন্টালি ইউজ করে না, দুজনে একটা স্পেস শেয়ার করে। সেটা এনাদের কাছে নর্মাল, এটা আমাদের কাছে একদম নর্মাল নয়। আমার মনে হয় নর্মাল এটাই যখন কোনো সম্পর্ক ওয়ার্ক করে না, এবং তখন সেই সম্পর্কটার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তার কারণ সারাটা জীবন আমরা আনহ্যাপি থাকতে পারি না। আমাদের প্রত্যেকের এই যে জীবনটা আপনি পেয়েছেন, কি নাম আপনার? ঋতুপর্ণাদি। ঋতুপর্ণাদি, আপনি যে জীবনটা পেয়েছেন, এই জীবনটায় প্রত্যেকটা মুহূর্তে আপনি কিভাবে আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন না, সেটা আপনার চয়েস। তো আপনি এমন কোথাও ধরুন আছেন যেখানে আপনি হয়তো ভালো নেই, সেখানে আপনি কেন জোর করে থাকবেন? আপনি বড় হচ্ছেন, আপনার ম্যাচিউরিটি হচ্ছে, আপনি নিজেকে ধীরে ধীরে আরো চিনতে শিখছেন। আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে আপনার সেম ম্যাচিউরিটি ছিল না যে ম্যাচিউরিটিটা আজকে আছে। সো সেম ভাবে আমি যখন একটা সম্পর্কে গেছি, তখন আমার যে ম্যাচিউরিটি ছিল, তার থেকে বহু বছর পর আমার সেই ম্যাচিউরিটিটা হয়তো অন্যরকম ভাবে গ্রো করেছে, চেঞ্জ হয়েছি, আমি অ্যাজ আ হিউম্যান চেঞ্জ হয়েছি। সেখান থেকে আমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে গেছি। আমার নিজের জীবনে আমি কোন সম্পর্কটায় থাকবো এবং কোন সম্পর্কটায় থাকবো না, সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। এবং আমি কারোর থেকে কোনোদিনও কোনো কিছু ধার নিইনি। আই ডিডেন্ট ও এনিথিং। আমি কারোর থেকে কোনো টাকা ধার নেইনি। আমি যেমন অন্যদিকের মানুষের থেকে একটা সময় পেয়েছি, আমিও আমার নিজের জীবনের অনেকটা সময়, অনেকটা বন্ধুত্ব, ফ্যামিলি, সেলিব্রেশন তার সঙ্গে শেয়ার করেছি। এমন নয় যে সে আমাকে অনেক কিছু দিয়ে ভরিয়ে রেখেছিল আর আমি শুধু নিয়ে গেছি, সে খুব বড় লোক ছিল, আমি খুব গরিব ছিলাম, ওরকম কিন্তু একদম নয়। আমরা কিন্তু যথেষ্ট ভালো সময় কাটিয়েছি। তার মনে হতে পারে যে সেই সময়গুলো সে ভুলে গেছে, কিন্তু আমার দিক থেকে এখনো সেই সময়গুলো ভালো সময়, এবং সেই সম্পর্কটা আমাদের ওয়ার্ক করেনি। আজকে আমরা একসাথে থাকলে আমরা হয়তো আরো খারাপ থাকতাম, আমরা হয়তো আরো ঝগড়া করতাম, আজকে হয়তো খুব খারাপ কিছু হয়ে যেতে পারতো, আমাদের মধ্যে সম্পর্কটা আরো টক্সিক হয়ে যেতে পারতো। সো কেন করব? আজকে আমি ভালো আছি, আজকে সবাই সবার মতো ভালো আছে, আমি জাস্ট এটাই বুঝতে পারছি না এত পিঞ্চ করে কথা বলার কি আছে সেখানে। পোস্টটা ডিলিট করে দিন, ঝামেলা শেষ। কেন পোস্টটা ডিলিট করবে? কাউকে ভয় পেয়ে কি ও পোস্ট ডিলিট করবে? এটা তো সম্ভব না। কেন পোস্ট ডিলিট করবো? আমি কাউকে টোন করে কোনো কথাই বলিনি, পোস্ট ডিলিট করে। আমি কি ভয়ে চলবো লোকের যে না বাবা আমি এটা দেবো না, কে কি ভাববে? ভাই আমার তো একটা ছেলে যাকে ছোটবেলা থেকে আমি এত ভালোবাসলাম, আদর যত্ন করে ভাই বলে বড় করলাম, সেই ছেলেটা মানে টাকা পয়সা পর্যন্ত ধার দিয়েছি, ঠিক আছে, সেই ছেলেটা আজকে আমার বিয়ে খেয়ে গেল, মজা করলো, সেই ছেলেটা গিয়ে আমার এগেনস্টে আবার পোস্ট করছে। কিরকম অদ্ভুত অদ্ভুত না? কি অদ্ভুত মানুষ কিরকম হয়, আমি সেটাই ভাবছি। ও তো বিয়েতেও খেয়ে গেল, ওর যদি এত সাপোর্ট, এত এই তো ভালোবাসা। দেবস্মিতা লিখেছে যে কেন পোস্ট ডিলিট করবে, ভালো পোস্ট, ভীষণ সুন্দর পোস্টটা, খুব সহজ সরল পোস্ট। নতুন বাবা মা, মাথা ঠান্ডা করো, মেন্টালিটি চেঞ্জ করতে পারবি না, ছেড়ে দে। আরে এক্স্যাক্টলি ওটাই, মানে দেবস্মিতা, মানে কি বলবো বলো। আর হাসিও পায়, এই ম্যাচুরিটি গুলো দেখেও হাসি পায়। এবার কিছুই না, এরপরে হয়তো সে কাদা ছেটাছেটি করবে, 10টা পোস্ট করবে, স্ক্রিনশট পোস্ট করবে, ঠিক আছে, পার্সোনাল মুহূর্তর কথা শেয়ার করে দেবে, এইগুলোই তো করবে। এর থেকে বেশি নোংরামো আর কি করবে? যাই হোক, না আর 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 এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই। এবার চলো খাওয়া দাওয়া করি। প্রিয়াঙ্কাকে শান্ত করো। এক্স্যাক্টলি, দেখুন লাস্ট অব্দি এই একটাই কথা বলার যে আমরা জাস্ট একদম নিউ বর্ন পেরেন্টস, আমাদের জীবনে এত সময় নেই কারোর পেছনে লাগার। আর আমি এতটা একদম এই যে একজন লিখছে ছাড়লেন কেন, বলছে মোহিনী দাস প্রশ্ন করেছে। মোহিনী খুব মানে প্রথমত তো কেন ছেড়েছি সেটা আমি তোমাকে আমি পাবলিকলি কেন বলবো, ওটা আমার ব্যক্তিগত জীবন। তো আমি আমার ব্যক্তিগত জীবনের কথা কেন শেয়ার করব, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে ভালো ছিলাম না তাই ছেড়েছি। এমন নয় যে রেজিস্ট্রি করে ডিভোর্স করেছি, এমন নয় বিয়ে করে ডিভোর্স করেছি, এমন নয় যে একদম বাড়িতে পাকাপাকি কথা আশীর্বাদ হয়ে গেছে এরকম অবস্থায় কাউকে ছেড়ে দিয়েছি, একদম ওরকম নয়। তখন আমার বয়স আরো কম। আমার কত বয়স তখন? আমার তখন 24 বছর 25 বছর বয়স। তো আমার এখন 29 বছর বয়স, আমি বাবা হতে চলেছি। আমি আমার 24-25 বছর বয়সে কোন মাইন্ডসেটের মধ্যে ছিলাম, সেটা যদি আজকে আমায় জাস্টিফাই করতে হয়, তাহলে আমি জানি না আপনার বয়স কত, আপনি প্লিজ 5টা বছর আগে গিয়ে নিজেকে একবার জাস্টিফাই করবেন যে আপনি কি সবসময় ভালো ছিলেন, আপনি কি নিজের জীবনের জন্য কোনো ডিসিশন নেননি। আমি আমার জীবনের ডিসিশনটা নিয়েছি, প্লিজ এটার উপর আপনি হস্তক্ষেপ করতে পারেন না, এটা আমার পার্সোনাল জায়গা। এটা আশা করছি আপনি আমার হেটার হলেও একটু যদি ভেবে আপনি আমার জায়গায় নিজেকে রেখে একবার ভাবেন যে সত্যি একটা মানুষ
খারাপ আছে, তার নিজের জীবন ভালো না খারাপ করবে, তার নিজের চয়েস আছে, সে নিজে চয়েস করবে। এটা কিন্তু আপনিও আমার জায়গায় দাঁড়িয়ে আমার জুতোটা বললে বুঝতে পারবেন যে আপনি হলেও তাই করতেন। কিন্তু তার মানে এইটা নয় যে আমি তাকে নিয়ে কাদা ছেটাছেটি করব। আমার মনে হয় আমি একজন মানুষ হিসেবে খারাপ তখন হয়ে যাই যখন আমি আমার সম্পর্কটা থেকে বেরিয়ে আমার সম্পর্কটাকে নিয়ে কাদা ছেটাছেটি করি, আমার সম্পর্কটাকে নিয়ে নোংরা কথা বলি। আমি কিন্তু আজও এই কথাগুলো বলছি না, আমি কিন্তু এখন ওই ভিডিওটার মাধ্যমে কাউকে না কাউকে কোনো মেসেজই দিতে চাইছি যে প্লিজ তুই নিজের মতন ভালো থাক, আমরা আমাদের মতন ভালো আছি। যদি সত্যি সম্পর্ক ভালো রাখতে হয়, সম্পর্ক কিন্তু এমনিও ভালো রাখা যায়, একটা কথা বলেও সম্পর্ক ভালো রাখা যায়। যে তোর কি কোনো প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে, এইটা পার্সোনালি জিজ্ঞাসা করেও ভালো ভালো থাকা যায়। যে তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে, আমরা তো অনেকটা এগিয়ে গেছি। যদি সত্যি কেউ কাউকে ভালোবেসে থাকে, যদি সত্যি তোমার মনে হয় যে তুমি আমায় ভালোবাসতে, তাহলে ভালোবাসাটা কন্ডিশনাল হতে পারে না। আজকে যদি আমার বেবি হয়, তাহলে তুমি ভালোবেসে আমাকে একটা মেসেজ করতে কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ লাইফ। আমি হলে অন্ততপক্ষে সেটাই করতাম, যে কারণ তোমায় একটা না একটা দিন ভালোবেসেছিলাম। আজকে তোমাকে আমি গালাগাল করছি না, কারণ গালাগাল করাটা আমার স্বভাব নয়, এক, এবং তুমিও ওই গালাগালিটা তোমার প্রাপ্য নয়। ওখানে আমি তোমায় কেন গালাগালি দেবো, রাইট না? তো এটা একটু ম্যাচুরিটির দিক থেকে ভাবলে আমার মনে হয় না এটা এটা খুব একটা বড় প্রবলেম নয়। এটা আশা করছি যে শুনছে এই মুহূর্তে সে বুঝতে পারছে। আমার জায়গায়, উল্টো দিকের মানুষটার জায়গায় বায়াসড না হয়ে একটু ভেবে দেখো। প্রত্যেকটা মানুষের নিজের চয়েস আছে, নিজের জীবনে সে কোথায় থাকবে, কার সাথে থাকবে, এটা ফিক্স করার। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা নিউ বর্ন প্যারেন্টস, আমাদের এখনো তো সময় নেই আমরা অন্য কাউকে নিয়ে এত সময় কাটাবো। 3, আমি একদমই বোকা নই যে আমি আমার ঠিক বাচ্চাটা হবে তার আগে আগে আমি আমার এক্স রিলেশনশিপকে নিয়ে একটা ক্যাচাল শুরু করবো। আমি কেন করবো এটা ভাই? আমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই কোনো? আর 4 নম্বর ব্যাপার হচ্ছে সিম্প্যাথির কথাটা কাউকে নিয়ে লেখা হয়নি। প্রিয়াঙ্কা এই প্রেগনেন্সিতেও কাজ করেছে, আই স্যালুট হার। আমি ওর মতন স্ট্রং একজন মহিলা আমার জীবনে খুব কম দেখেছি। আমি আমার মাকে পেয়েছি, আমি প্রিয়াঙ্কাকে পেয়েছি, এরকম দুজন স্ট্রং মহিলা যে আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, এটা ভেবে আমার নিজের ভালো লাগে। প্রিয়াঙ্কাকে আমি বহু রাতে বলেছি যে সত্যি তুমি কি করছো, আমি ওর দিকে যখন তাকিয়ে থাকি মাঝে মাঝে ও ঘুমোয়, আমি তখন ভাবি যে মা হওয়া কতটা কঠিন। একটা পেটের মধ্যে 3 কেজির একটা বাচ্চাকে রেখে সে বাচ্চাটাকে নিয়ে শুলে না কখনো এদিক হয়ে পড়ে যায়, কখনো ওদিক হয়ে পেটটা ঝুলে যায়। এটা একটা মায়ের সমস্যা। আমরা শুধু প্রেগনেন্সি ফটোশুটগুলো দেখি, কিন্তু মায়ের সমস্যাটা কোনোদিনও দেখি না। তো এই যে জায়গাগুলো না, ইটস আ ভেরি ইমোশনাল স্পেস। এই ইমোশনাল স্পেসটা কারোর সাথে কোনো ক্যাচড়া করা, কমপ্লিকেশন করা ভালো লাগে না। যদি তুমি এটা করে থাকো এরপরেও, তাহলে না তুমি কাদায় থাকা মানুষ। প্লিজ এই কাজগুলো করো না, এইভাবে আমাদেরকে টেনো না। আমরা ভালো আছি, ভালো থাকতে দাও। আর কোনো অসুবিধা হলে বুঝবে তার জন্য দায়ী থাকবে এরপর তুমি। এটা কিন্তু সত্যি কথা, কারণ তুমি অনেক স্ট্রেস দিচ্ছ। এইভাবে স্ট্রেস দিও না। আমরা সবাই ভালো থাকাটা ডিজার্ভ করি। ভালো থাকো নিজের মতো, সবকিছু নিজের গায়ে মেখে নিও না। স্বভাব মানুষের বদলানো উচিত একটু। দীপাঞ্জলি লিখছে, সত্যি তো একটা সম্পর্কে ব্রেকআপ হতেই পারে, তা বলে সোশ্যাল মিডিয়াতে বলবো এটা বোঝা উচিত ব্যক্তিগত। এক্স্যাক্টলি। চন্দ্রিমা চক্রবর্তী, জানি তুমি বোকা নাও, হেব্বি চালাক ভাই তুমি। অবশ্যই, কেন বোকা হব? একটা মানুষের তো চালাকি হওয়া উচিত। আমি কেন বোকা হব? আমি যদি বোকা হই তাহলে আমি আমার পরিবারটাকে দেখবো কি করে? আমি যদি বোকা হই তাহলে এতগুলো মানুষ আমার সাথে কাজ করবে কি করে? বোকা মানুষরা কি করে কাজ করবে? চালাক তো হতে হবে কাজ করার জন্য, নইলে তো আপনাকে শুষে নেবে লোকে। দেখছেন না বোকামো করার ফল? আমাদের নিয়ে যে যা পাচ্ছে একটা কিছু কমেন্ট করে দিচ্ছে, নিজের গায়ে টেনে নিচ্ছে। সৌমি সরকার বলছে পোস্টটা ভীষণ ক্লিয়ার, সবাই বোঝে ওটা পিঞ্চ করা পোস্টই। সমস্যা আছে আপনার। চলো আজকের মতো এটা এন্ড করলাম, ফালতু স্ট্রেস বাড়িয়ে লাভ নেই। টাটা। এরপরে যদি করে তাহলে আমরা হয়তো আর কিচ্ছু বলবো না, কিন্তু আপনারা বুঝে গেছেন যে যার নিজের পরিচয় তার নিজের কথা তার কাজেই দিয়ে দেয়। পাক কারাঘাটে জানেন তো।